জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট ও পিআর পদ্ধতির দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস এবং বাংলাদেশ খেলাফত মজলিস সহ সমমনার রাজনৈতিক দলগুলো। 20 অক্টোবর রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে জামায়াত। 25 অক্টোবর বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। 27 অক্টোবর জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। 27 অক্টোবরের মধ্যে দাবি না মানলে গণ আন্দোলনের ডাক দেয়া হবে বলে সংবাদ সম্মেলনে বলা হয়। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। জুলাই সনদের আইনি ভিত্তি দিতে রাষ্ট্রপতির আদেশ, গণভোট, পিআর পদ্ধতি, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত সহ 5 দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস এবং বাংলাদেশ খেলাফত মজলিস সহ সমমনা রাজনৈতিক দলগুলো। রোববার এক ব্রিফিংয়ে খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের কর্মসূচি ঘোষণা করেন। আগামী 27 অক্টোবরের মধ্যে দাবি না মানা হলে দেশব্যাপী বৃহত্তর আন্দোলন ডাক দেওয়া হবে ইনশাআল্লাহ। পরে জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার বলেন, গণভোট ও পিআর পদ্ধতিতে নির্বাচনের সঙ্গে জুলাই সনদ স্বাক্ষরের কোনো সম্পর্ক নেই। জুলাই সনদে স্বাক্ষর করেছি, এটা জুলাই চার্টারের যে সমস্ত সংস্কারমূলক প্রস্তাবে আমরা সবাই একমত হয়েছি, স্বাক্ষরের মধ্য দিয়ে সেই সংস্কার প্রস্তাবের ব্যাপারে আমাদের একমত প্রকাশ করেছি। গোলাম পরোয়ার বলেন, আন্দোলন নির্বাচনকে বাধাগ্রস্ত করবে না। ফেব্রুয়ারিতে নির্বাচন চায় তার দল, তবে এর আগে সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে আর দিতে হবে গণভোট। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে, এটাকে আইনি ভিত্তিতে একটা গণভোট করতে হবে, তারপর জাতীয় নির্বাচন। 2026-এর ফেব্রুয়ারিতে আমরা নির্বাচন চাই। আন্দোলনটা তো একটা পার্ট অফ দ্য পলিটিক্স, এটা রাজনীতির একটা অংশ, এটাকে নিয়মতান্ত্রিকভাবে নিতে হবে এবং এই আন্দোলনের মধ্য দিয়ে আশা করি আমাদের দাবি পূরণ হবে। এটা নির্বাচনকে বাধাগ্রস্ত করবে না ইনশাআল্লাহ। 20 অক্টোবর থেকে শুরু হওয়া কর্মসূচির শেষ ধাপে দাবি আদায়ে প্রয়োজনে গণ আন্দোলনের ডাক দিয়েছে দলগুলো। ঐক্যমত্য কমিশনকে আমরা মেসেজ দিতে চাই যে আমাদের দাবি ন্যায্য, এটা আমাদের মানতে হবে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জামায়াত ইসলামী যে কথিত আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর আন্দোলন শুরু করেছিল সেটা ছিল এক রাজনৈতিক প্রতারণা। বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এক পোস্টে তিনি একথা লিখেছেন। পোস্টে তিনি লিখেন, এর উদ্দেশ্য ছিল সংবিধান সংস্কার ও রাষ্ট্র পুনর্গঠনের মূল আলোচনাকে ভিন্ন দিকে নিয়ে যাওয়া, যাতে জনগণের আন্দোলনের পর গঠিত ঐক্যমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়া ব্যাহত হয়। নাহিদ বলেন, জামায়াত কখনোই প্রকৃত সংস্কার বা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার আলোচনায় অংশ নেয়নি, না জুলাই আন্দোলনের আগে না পরে। তাদের সংস্কার সমর্থন ছিল কেবল রাজনৈতিক কৌশল ও বিভ্রান্তির অংশ। বাংলাদেশের মানুষ এ ছলচাতুরি বুঝে ফেলেছে এবং তারা জানে কে আসল সংস্কারবাদী আর কে সুযোগ সন্ধানী। তাই সাধারণ মানুষ ভবিষ্যতে আর দেশকে অসৎ ও স্বার্থপর রাজনীতিকদের হাতে তুলে দেবে না বলেও জানান নাহিদ ইসলাম। অপপ্রচারের মাধ্যমে বিএনপিকে জুলাই অভ্যুত্থানের বিপক্ষে দাঁড় করানোর অপচেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। অন্যদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে যাতে জাতীয় নির্বাচন হতে না পারে সেজন্য ষড়যন্ত্র করছে একটি মহল। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। ইউসুফ আলী আছেন বিস্তারিত রিপোর্টে। কথা বলেছে বলে আমার মনে হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা সমালোচনার প্রতিবাদে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন। আংশিক বক্তব্যটা কাট করে তারা কথা বলেছে বলে আমার মনে হয়। এ সময় নিজের বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করে অপপ্রচার চালানোর অভিযোগ করেন সালাউদ্দিন আহমেদ। আমি আমার বক্তব্যের শেষ লাইনে বলেছি, কোনো জুলাই অভ্যুত্থানের সাথে জড়িত কোনো সংগঠন অথবা ব্যক্তি ওই বিশৃঙ্খল ঘটনার সাথে জড়িত থাকতে পারে না। কয়েকটা ভিডিওতে আমি দেখেছি, একটা ছেলে জুলাই নামে একটা গেঞ্জি গায়ে দেওয়া ছিল, তারা একটা পুলিশের ব্যারিকেড নিজেই সরাচ্ছে এবং দফাস করে পড়ে যাচ্ছে একটা ইটের উপরে নিজে এবং শেষে কয়েকজন ধরে বলল যে এই হয়েছে সেই হয়েছে। আর একজন ছেলে দেখলাম যে নিজেই পড়ে গিয়ে বলছে যে আহত হয়েছে এবং তার পায়ে সিটি স্ক্যান লাগবে। জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের যথোপযুক্ত সম্মান দিতে বিএনপি সবসময় সোচ্চার রয়েছে উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বলেন, ফেসিবাদের কতিপয় দোসর ঐক্য বিনষ্ট করতে অপচেষ্টা চালাচ্ছে। মাত্র 36 দিনের মধ্যে যদি আমরা মনে করি যে ফ্যাসিস্ট শাসকদের পতন হয়েছে, সেটা সঠিক নয়। এটা হচ্ছে পরিণতি, যে 16 বছরের ধারাবাহিক আন্দোলন সংগ্রামের ফসল। তো সুতরাং বিএনপিকে জুলাই গণ অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর যে কোনো অপচেষ্টা আমার মনে হয় সফল হবে না।
এদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, গণতান্ত্রিক দেশে কথা বলার অধিকার সবার রয়েছে, কিন্তু গণতন্ত্রকে রুদ্ধ করার অধিকার কারো নেই। ফেব্রুয়ারিতে যে নির্বাচনের ঘোষণা প্রধান উপদেষ্টা দিয়েছেন, সেই সাথে আরও সরকারের যে দৃঢ় আমরা ঘোষণা দেখতে পাচ্ছি ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে, তো সেগুলোকে নানাভাবে বাধাগ্রস্ত করা, সেটা বানচাল করারও পরিকল্পনা থাকতে পারে বলে আমার মনে হয়। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। অনানুষ্ঠানিক শাপলা ছাড়া বিকল্প প্রতীক পছন্দের শেষ দিনে নির্বাচন কমিশনে এসে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতারা বলেছেন, কোনো ধরনের চাপিয়ে দেওয়া প্রতীক তারা নেবেন না। শাপলা প্রতীক পাওয়ার ব্যাপারে এখনও আশাবাদী দলটির নেতারা। নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে তারা এসব কথা বলেন। অন্যদিকে সিলেটে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, নির্বাচনী প্রতীকের তালিকায় শাপলা না থাকায় এনসিপিকে সেই প্রতীক দেওয়া সম্ভব হচ্ছে না। ইলিয়াস মাতবরের প্রতিবেদন। প্রতীক ইস্যুতে নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত জানানোর শেষ দিন ছিল আজ। সকালে আগারগাঁও নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদের সঙ্গে বৈঠক করেন এনসিপির একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, নির্বাচন কমিশনের রিমোট কন্ট্রোল এখন আগারগাঁওয়ে নেই, অন্য কোথাও থেকে সেটি পরিচালিত হচ্ছে। আমরা যখনই তাদের সাথে কথা বলি, মনে হয় এই ডিসিশনটা এটা তারা নিজেরা নেয় না, এই ডিসিশনটা তাদেরকে চাপিয়ে দেওয়া হয় এবং তাদেরকে আসলে এই ডিসিশনটা নিতে বাধ্য করে। নির্বাচন কমিশনের বর্তমান কার্যক্রম পর্যালোচনা সাপেক্ষে আমরা এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই নির্বাচন কমিশন একটা অংশগ্রহণমূলক, একটা নিরপেক্ষ, একটা স্বচ্ছ, প্রতিনিধিত্বমূলক একটা নির্বাচন করার কোনো ধরনের কোনো যোগ্যতা নেই। অদৃশ্য শক্তি থেকে নির্বাচন কমিশনকে মুক্ত করতে হবে বলে জানান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। যদি নির্বাচন কমিশন একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান আমরা রূপান্তর করতে পারি, তাহলে যেমন জামায়াত ইসলামী সুযোগ সুবিধা পাবে, রহমান ফ্যামিলিও সুযোগ সুবিধা পাবে, জিয়া ফ্যামিলিও সুযোগ সুবিধা পাবে, সকল মানুষ বাংলাদেশের সুযোগ সুবিধা পাবে। কিন্তু আর যদি 3 থেকে 4টা বা ডিজিএফআই এদের কাছে বর্গা দেওয়া হয়, তাহলে বাংলাদেশের অধিকাংশ 90% মানুষকে বঞ্চিত করা হবে। এজন্য বলেছি, জনগণের পক্ষে নির্বাচন কমিশনকে দাঁড় করানোর জন্য আমরা তাদের কাছে স্পষ্টভাবে লিখিত দিয়েছি। অন্যদিকে সিলেটে সাংবাদিকদের সাথে আলাপকালে শাপলা প্রতীক নিয়ে কথা বলেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। আইন এবং বিধি অনুযায়ী আমাদের তালিকায় যে মার্কাগুলো রয়েছে, যে প্রতীকগুলো রয়েছে, সেগুলোর মধ্যে যে প্রতীকটা চাচ্ছেন সেই প্রতীকটা না থাকার কারণে নির্বাচন কমিশন দিতে পারছে। তিনি জানান, নির্বাচন কমিশন এবার কারো পক্ষপাতিত্ব বরদাস্ত করবে না। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। জাতীয় নাগরিক পার্টির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, যে নির্বাচন কমিশন একটি রাজনৈতিক দলকে প্রাপ্য মার্কা দেওয়ার সৎ সাহস দেখাতে পারে না, তাদের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে হতে পারে না। শাপলা প্রতীক নিয়ে এনসিপি নির্বাচন করবে, তারা প্রতীক না দিলে রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে। দুপুরে দিনাজপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে সমন্বয় সভা শেষে জাতীয় নাগরিক পার্টির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। আমরা আমাদের যারা আইনজ্ঞ আছেন, আইন নিয়ে পড়াশোনা করেন, আইন পড়ান, আইন তৈরি করেন, এরকম অনেক মানুষের সাথে আমরা কথা বলেছি। এনসিপিকে শাপলা প্রতীক দিতে কোনো আইনগত বাধা নেই বলেই আমরা আমাদের জায়গা থেকে শাপলা প্রতীক চেয়েছি। কিন্তু যখন আমরা এটা দেখতে পাই, আজকে উনি এই কথা কোন মুখে বলেন? এই প্রতীক তো আমরা আজকে আবেদন করি নাই। আমরা যেদিন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করেছিলাম, সেদিনই তো আমরা এই প্রতীক চেয়েছিলাম। তাহলে বিগত কয়েক মাসে এটা তিনি কেন ওই তাদের যে শাপলা প্রতীকের তাদের যে লিস্ট মার্কার, ওই লিস্টে এটা কেন অন্তর্ভুক্ত করেন নাই? অবশ্যই তাদের হয় এটা নিজের দায়, দোষ, খামখেয়ালি, যে কারণে তারা অন্তর্ভুক্ত করেন নাই, অথবা কারো প্রভাবে প্রভাবিত হয়ে তারা এটুকু করার সৎ সাহস দেখাতে পারেন নাই। বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তের ক্ষেত্রে নাশকতা সহ সবকিছুই আমলে নেবে সরকার। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগুনে পোড়া কার্গো ভিলেজ পরিদর্শনের সময় কথা বলেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এছাড়া যাত্রীদের কষ্ট লাঘব করার জন্য আগামী 3 দিন অতিরিক্ত ফ্লাইটের সব মাশুল ও খরচ মওকুফ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। এদিকে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করেছেন বিজিএমইএ সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা। আফজাল হোসেনের রিপোর্ট। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আসলেও ভেতরের ভবন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম।
পরিস্থিতি বিবেচনায় আপাতত বিমানবন্দরের নবনির্মিত 3rd টার্মিনাল ব্যবহার করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এছাড়া বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তের ক্ষেত্রে নাশকতা সহ সবকিছুই আমলে নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। আগামী 3 দিন যত নন শিডিউল এক্সট্রা ফ্লাইট আসবে তার সমস্ত রকম মাশুল এবং তার সমস্ত রকম খরচ আমরা মওকুফ করে দিয়েছি। আগুন লাগার খবর ওঠার পরে 30 সেকেন্ডের ভিতরেই এখানকার যে নিজস্ব ব্যবস্থা আছে সেই ব্যবস্থা তারা ডেপ্লয়েড হয়েছে। এখানে স্টিল স্ট্রাকচারের ইস্যুটা অনেক বেশি, এরা হিট অনেক অ্যাবজর্ব করেছে এবং হিট এখনো রিলিজ করছে। হিট যেহেতু রিলিজ করছে তার সাথে তার অথবা অন্যান্য কিছু কম্বাসিবল ম্যাটেরিয়াল রয়ে গিয়েছে, এই জন্য ধোঁয়া কিছুটা দেখতে পাচ্ছেন। তবে ভয়ের কোনো কারণ নাই, কোনো ফ্লেম নাই। আর ফ্লেম যদি হয়ও তাহলে আমাদের 4টা ইউনিট এখানে অবস্থান করবে টিল যতক্ষণ পর্যন্ত আপনার এই ধোঁয়াগুলো থাকবে। এদিকে কার্গো ভিলেজে আগুন লাগার ঘটনা পোশাক শিল্পের জন্য বড় ধরনের ক্ষতি বলে জানিয়েছেন বিজিএমইএ এর সিনিয়র সহসভাপতি এনামুল হক বাবলু। ভিতরে যায় আমরা ডিভাস্টেশন দেখলাম, ভয়াবহ অবস্থা দেখলাম। একবারে সম্পূর্ণ ইম্পোর্টের সেকশনটা পুড়ে গেছে, সম্পূর্ণ সেকশনটা পুড়ে গেছে। এটা মানে কতটা ভয়াবহ ভিতরে গিয়ে আমরা বুঝতে পারলাম যে ব্যাপারটা ভীষণ একটা খারাপ অবস্থা ভিতরে। পোশাক শিল্পের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখার স্বার্থে দ্রুততার সঙ্গে নতুন শিপমেন্টের ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছে বিজিএমইএ। দ্রুততার সঙ্গে নতুন শিপমেন্টের ব্যবস্থা নিশ্চিত করা। আফজল হোসেন, মাই টিভি, ঢাকা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় স্বরাষ্ট্র সচিবকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুকী আজম। তিনি জানান এই কমিটির সদস্য হবে 12 থেকে 13 জন। সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে এসব কথা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা। তিনি বলেন আগামী 5 নভেম্বরের মধ্যে এই কমিটি তদন্ত প্রতিবেদন দেবে। প্রেক্ষিতে যে পরিস্থিতি উদ্ভব হয়েছে সেটা নিয়ে আমরা এখানে দীর্ঘ সময় ধরে আমরা কথা বলেছি। সরকারের সকল প্রতিষ্ঠান ছিল এটা যে দুর্যোগ ব্যবস্থাপনার স্থায়ী নির্দেশিকা অনুসারে আজকের এই সভাটা এখানে হয়েছে। তো এটাতে বহু কিছু আমরা আলাপ আলোচনা করেছি এই সমস্তগুলো নিয়ে। তো এটার একটা কোর কমিটি গঠন করা হয়েছে। পুলিশ বাধায় শিক্ষা ভবন অভিমুখে ভুখা মিছিল নিয়ে যেতে পারেনি আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা। মিছিলটি হাইকোর্ট মাজার গেট সংলগ্ন বটতলার সামনের রাস্তায় গিয়ে আটকে যায়। সেখানে কিছুক্ষণ বিক্ষোভ করে আবার শহীদ মিনারে অবস্থান নেন শিক্ষকরা। এর আগে মিছিল পূর্ব সমাবেশ থেকে এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া মূল বেতনের 5% নির্ধারণ করার প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করেছেন শিক্ষকরা। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। এস এম আরিফের রিপোর্ট। বাড়ি ভাড়া মূল বেতনের 20% নির্ধারণ সহ 3 দফা দাবিতে 8ম দিনের মতো আন্দোলন করেন এমপিওভুক্ত শিক্ষকরা। শহীদ মিনারে এই আন্দোলনের মাঝেই খবর আসে বাড়ি ভাড়া 5% নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। তবে সরকারের এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেন শিক্ষকরা। আমরা এই 5%-এর প্রজ্ঞাপন মানি না এবং আমরা আমাদের সকল শিক্ষককে নিয়ে রাস্তায় নামবো, রাজপথ ছাড়বো না। এটা যদি সরকার মানে তাহলে আমাদের আন্দোলন স্থগিত হবে, না হলে আমাদের আন্দোলন আরো তীব্রতর হবে। দাবি আদায়ে পূর্ব নির্ধারিত ভুখা মিছিল কর্মসূচি পালনে সারা দেশ থেকে জড়ো হতে থাকেন শিক্ষকরা। মিছিল পূর্ব সমাবেশ থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষক নেতারা। এই শিক্ষকদেরকে যদি বাধা দিয়ে অশান্ত করে তুলেন, বিদ্রোহী করে তুলেন, তাহলে সেই পরিস্থিতি তৈরি হবে, এই দায়ভার কিন্তু সরকারকে নিতে হবে। পরে থালা হাতে শিক্ষা ভবনের উদ্দেশ্যে রওনা হন শিক্ষকরা। মিছিলটি হাইকোর্টের মূল গেটের সামনে বটতলা সংলগ্ন রাস্তায় এসে পুলিশের বাধার মুখে পড়ে। ইতিমধ্যে তারা 5% প্রজ্ঞাপন জারি করেছে, এর মাধ্যমে আমাদের পার্সেন্টেজের বিজয় হয়েছে। এখন আমরা আমাদের যে 20% দাবি এর একটু কম হলেও আমরা এখান থেকে নড়বো না। সকালে যে শিক্ষা মন্ত্রণালয় থেকে 5%-এর যে একটি হাউস রেন্টের প্রজ্ঞাপন জারি হয়েছে, এটার উপর তীব্রভাবে নিন্দা এবং ঘৃণা জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে। এখন পরে কিছুক্ষণ বিক্ষোভ শেষে পুনরায় শহীদ মিনারের দিকে যান আন্দোলনরত শিক্ষকরা। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।
সরকারের নানা সীমাবদ্ধতার মধ্যেও বাড়ি ভাড়া বাড়ানোর সিদ্ধান্তকে মেনে নিয়ে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের ক্লাসরুমে ফেরার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার। রোববার শিক্ষা মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান। শিক্ষা উপদেষ্টা বলেন, বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ৫% হারে সর্বনিম্ন ২,০০০ টাকা ঘোষণার পর আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ক্লাসে ফিরে যাওয়া উচিত। তিনি আরও বলেন, শিক্ষক সমাজের অনেক বেশি পাওয়া দরকার, কিন্তু বর্তমান সীমাবদ্ধতার কারণে যে সিদ্ধান্ত হয়েছে অর্থ মন্ত্রণালয় বরাদ্দ করেছে। এর জন্য শিক্ষা মন্ত্রণালয়ের দিক থেকে যথেষ্ট চেষ্টা করা হয়েছে এবং সেই ধারাবাহিকতায় এই বাড়ি ভাড়া সংক্রান্ত যে আমাদের অগ্রগতি সেটা হয়েছে। আমরা মনে করি শিক্ষক সমাজের অনেক বেশি পাওয়া দরকার, কিন্তু বর্তমান সীমাবদ্ধতার কারণে যে সিদ্ধান্ত হয়েছে অর্থ মন্ত্রণালয় তারা বরাদ্দ সেটা করেছেন। সেখানে আমাদের দিক থেকে আমরা চেষ্টা করেছি যথেষ্ট। আমি মনে করি এখন আন্দোলনরত শিক্ষক যারা রয়েছেন তারা এখন শ্রেণীকক্ষে ফিরে যাবেন এবং শিক্ষা কার্যক্রম স্কুলগুলোতে শুরু হবে। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত কন্ডেম সেলে রাখা যাবে না। হাইকোর্টের এমন রায়ের বিরুদ্ধে আপিলের শুনানির তারিখ নির্ধারণ করেছেন আপিল বিভাগ। আগামী ২৮ অক্টোবর এ বিষয়ে শুনানি হবে। রবিবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবাইর রহমান চৌধুরী নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চ শুনানির জন্য দিন ধার্য করেন। ২০২২ সালের ৩ সেপ্টেম্বর মৃত্যুদণ্ড চূড়ান্ত হওয়ার আগে কন্ডেম সেলে রাখার বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট আবেদন করা হয়। এই রিটটি চট্টগ্রাম কারাগারে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জিল্লুর রহমান, সিলেট কারাগারের আব্দুল বশির ও কুমিল্লা কারাগারের শাহ আলমের পক্ষে দায়ের করেন আইনজীবী শিশির মনির। তাদের ৩ জনেরই আপিল বর্তমানে হাইকোর্টে বিচারাধীন রয়েছে। আগামী ২৮শে অক্টোবর মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত বেঞ্চে এই মামলাটি শুনানির জন্য আসবে। এখানে মূল বিবেচ্য বিষয় হলো যে মৃত্যুদণ্ডাদেশ যদি চূড়ান্ত না হয় তাহলে একজন ব্যক্তিকে সলিটারি কনফাইনমেন্টে কন্ডেম সেলে রাখা আইনসঙ্গত নয়। দ্বিতীয়ত হলো কিছু কিছু ক্ষেত্রে উপযুক্ত ক্ষেত্রে হাইকোর্ট ডিভিশন মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত ব্যক্তিদেরও জামিন দিতে পারেন উপযুক্ত। সাভারে বাসায় ফেরার পথে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনায় পলাতক আসামি মিঠু বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ। ভোররাতে রাজধানীর তেজগাঁও থানার তেজকুনি পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সাভার মডেল থানার পুলিশ। মিঠু বিশ্বাস কমলাপুর গোয়ালিও এলাকার দেবেন্দ্র বিশ্বাসের ছেলে। ধর্ষণ মামলার অন্য আসামিরা হলেন সাভারের একই এলাকার সোহেল রোজারিও, বিপ্লব রোজারিও। ভুক্তভোগী তরুণী একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। তার পরিবার সাভারের বিরুলিয়া ইউনিয়নের একটি এলাকার বসবাস করেন। অন্যান্য আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলে জানান সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জুয়েল মিয়া। বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে ৩ দিন ব্যাপী উৎসবের আজ তৃতীয় দিন। সাধু ভক্তদের পদচারণায় মুখর সাইজির আখড়াবাড়ি। দেশ বিদেশ থেকে লালন ভক্তরা এসেছেন সাধুর হাটে। সাইজির রেখে যাওয়া আধ্যাত্মিক বাণী আয়ত্ত করলে হবে মানব কল্যাণ, কমবে হানাহানি, বলছেন লালন অনুসারী ও গবেষকরা। প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চুর তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাস আছেন বিস্তারিত রিপোর্টে। সাধুর সঙ্গ পেতেই সাইজির বারামখানায় ছুটে এসেছে সাধু বাউলেরা। খণ্ড খণ্ডভাবে আসন গেড়ে বসে চলছে গানে গানে লালনের জাতপাতহীন মানবতাবাদী অহিংস দর্শনের প্রচার। সাইজির সমাধিস্থলের চারপাশে বসেছে সাধুর মেলা। লালন ভক্তরা বলছেন, সাইজির দর্শনের সত্যতা ও গভীরতা সঠিকভাবে ধারণ করতে পারলেই সমাজ থেকে দূর হবে হিংসা, বিদ্বেষ, হানাহানি। মানুষ ধর্ম, মানুষ ভজলে শোনার মানুষ হবে। সাইজির দামের ভিতরে এটা হইলে অন্তরঙ্গ, বাইরেটা বহিরঙ্গ। তোমরা সাইজির কাছে হয়তো দেখা যাচ্ছে একদম খাসি মানুষ করেছে বলি বাবা সকল বাইরে যায় দবে টবে করে খাও চিহ্ন করাস তারা। সাধুদের মিলন মেলায় এসে নতুন কিছু জানা ও নিজেদের ভালো লাগার অনুভূতি ব্যক্ত করলেন দর্শনার্থীরা। লালন তো জ্ঞানের ভান্ডার, তো এইখানে আসলে মানুষ ডিসিপ্লিন কি সেটা দেখতে পারবে। হাজার হাজার সাধুরা বসে আছে, কারোর সাথে কারো ওরকম ভেদাভেদ নাই, একদম সহজ ভাবে তারা নিজেকে উপস্থাপন করছে। লালনের মাঝে আসছে আমাদের অনেক ভালো লাগে, আর লালন আমাদের গর্ব। বিশিষ্টজনরা বলছেন, লালন ছিলেন এক অসাম্প্রদায়িক চেতনার মানুষ, যিনি সবকিছুর ঊর্ধ্বে মানুষকে স্থান দিয়েছেন, ভালোবেসেছেন। লালন তার চিন্তা চেতনাকে বিশ্ব পরিমণ্ডলে মানুষের ভাবনা চিন্তার খোরাক জুগিয়েছেন। আমরা মানুষ ভজনার মধ্য দিয়ে
সে আমিকে আবিষ্কার করে যে সকলের মধ্যে বিরাজ করেন। নদিয়ার ভাবের কথা ফকির লালন জানে কি তা? এই যে বিপুল ভাবের যে সম্পদ, এই নদিয়াকে আমরা, এই কুষ্টিয়াকে আমরা একটা আন্তর্জাতিক সাংস্কৃতিক নগরী আকারে গড়তে চাই। আপনাদের সকলের সহযোগিতা আমরা চাই। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। এমএলএম ব্যবসায় ডাবল স্কিমের নামে গ্রাহকদের কাছ থেকে 300 থেকে 400 কোটি টাকা প্রতারণা মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি আক্তার হোসেন সোহেলকে রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব 1। ব্রাইট ফিউচার হোল্ডিং লিমিটেড নামীয় প্রতিষ্ঠানটি 2014 সালে রাজধানীর উত্তরা 3 নং সেক্টরে প্রতিষ্ঠিত হয়। অভিযুক্ত মোহাম্মদ আক্তার হোসেন সোহেল প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্বরত ছিল। তার স্থায়ী ঠিকানা রংপুর জেলার কাউনিয়া থানাধীন ভল্লভ বিষ্ণু গ্রামে। প্রতিষ্ঠানের নামে তিনি ডাবল স্কিমের প্রলোভন দেখিয়ে বিভিন্ন গ্রাহকদের কাছ থেকে উক্ত অর্থ আত্মসাৎ করেন, যার প্রেক্ষিতে তার বিরুদ্ধে মোট 13টি প্রতারণা মামলার তথ্য রয়েছে। গ্রেফতারকৃত আসামির দেওয়া তথ্য অনুযায়ী ঢাকা আশুলিয়ার ইজারাকান্দি মৌজায় 162 বিঘা জমি তার নামে কেনা করা হয়েছে। র্যাব 1-এর দল সকালে উত্তরা পূর্ব থানা এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে বলে র্যাব 1-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম বিপিএম। আজকে সকাল 11 ঘটিকায় উত্তরা 4 নম্বর সেক্টর থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আনুমানিক 300 থেকে 400 কোটি টাকা বিভিন্ন মেয়াদে তার এখানে বক্তব্য করে ইনভেস্ট করেছিল এবং সেও জানায় যে এই টাকা দিয়ে সে আশুলিয়াতে ইন্দুরকান্দি নামক এক মৌজায় সে 162 বিঘা জায়গায় ক্রয় করেছে। সবচেয়ে আশঙ্কার বিষয় এই একই প্যাটার্নে একাধিক প্রতিষ্ঠান উত্তরাতে কাজ করতেছে।